সুবল গিয়ে দরজা খোলে। লজ্জায় তার মুখখানা লাল হয়ে উঠেছিল। বৌদিমণি তাহলে কি সবিতার কথা শুনে ফেলেছে? এই আশঙ্কায় ভুগছিল যখন সুবল। মণিমালা ঘরে ঢুকে বলল, হ্যাঁ রে ছোট, হারুর মায়ের কাছে তুই সিন্ধুকের চাবিটা চেয়েছিস? সবিতার জিভ আড়ষ্ট হয়ে গিয়েছিল। আড়ষ্ট জিভটাকে ভেতরের সব শক্তি দিয়ে চালিত করার চেষ্টা করলেও সে একটু তুতলে ছিল। হ্যাঁ, মানে আমার বিয়ের জামবাটিটা নেওয়ার জন্য। বাবাকে কাতলা মাছের মুড়ো রেঁধে পাঠানোর ইচ্ছে হলো। খুব ভালোবাসে খেতে, অথচ বাড়িতে একটা ভালো বাটি নেই। মণিমালা কপাল কুঁচকে বলেছিল, সে কি, গত মাসেই তো কাশারির কাছ থেকে কতগুলো বড় বাটি নিলাম, সেগুলো কি হলো? মণিমালার কথার জবাব দিতে ইচ্ছে না করলেও সবিতাকে উত্তরে বলতে হয়েছিল, সেগুলো আছে, হারুর মা ঘাটে মাছতে নিয়ে গেল, তাই আর কি। মণিমালার বুঝতে বাকি ছিল না আসলে সবিতা সিন্ধুকের অধিকার চাইছে। দরজার ওপারে সুবল সবিতার বাক্যালাপে প্রথমটা সে চলে যাবে স্থির করেছিল তাদের না ডেকে, কিন্তু তারপর মনে করলেন এই যথার্থ ক্লাইম্যাক্সে তার প্রবেশ না ঘটলে নাটকের ছন্দপতন ঘটবে। মণিমালা কিছুই জানেন না এমন একটা ভাব করে বলেছিলেন, শোন ছোট, হারুর মায়ের কাছে সবকিছু বলিস না, ও সারা পাড়া রটিয়ে বেড়ায়, আমাদের ঘরের কথা লোকে জানবে কেন বল? মণিমালার কথায় সবিতার গা জ্বালা করছিল। উপযাচক হয়ে এমন জ্ঞান না দিলেই কি নয়? কোনো ভনিতার না করেই সবিতা বলেছিল, লোকে ছিছি করার মতো আমি তো কিছু বলিনি, আমি তো কেবল সিন্ধুকের চাবিটা তোমার কাছে চাইতে বলেছি দিদি। মণিমালা স্বাভাবিকভাবে বলেছিল, সেটা তুই চাইলেই পারতিস ছোট। আঁচল থেকে চাবিটা খুলে সবিতার হাতে গুঁজে দিয়েছিল। সবিতা দাঁড়িয়েছিল পাথরের মূর্তির মতো। সুবল সবিতার হঠাৎ উগ্র ব্যবহারে অপ্রস্তুত হয়ে আরো লজ্জায় পড়ে গিয়ে বলেছিল, বৌদিমণি, তুমি চাবিটা নিয়ে যাও, ও ছেলে মানুষ দুম করে কি না কি বলে বসেছে, তা বলে তুমি রাগ করে চাবিটা ওর কাছে দিয়ে যাবে? মণিমালা আরো শীতল স্বাভাবিকভাবে বলে গিয়েছিল, রাগ তো আমি করিনি সুবল, সেই কোন ছোটবেলা থেকে তোদের বাড়ির ভার বয়ে চলেছি, আমার কি রেহাই নেই? তোরা বড় হয়েছিস, এবার নিজেরাই এক একটা দায়িত্ব নে না বাপু। মণিমালা চলে যেতেই সবিতা সুবলের দিকে মুখ বাঁকিয়ে বলেছিল, ঢং ঢং ঢং, ঢং দেখলে আর বাঁচি না। বৌদির কাছে একেবারে সোহাগ উতলে উঠল। অত ন্যাকামো না দেখালে চলছিল না। গায়ের জামাটা খুলে বিছানার উপর সজোরে ছুঁড়ে ফেলে রাগ প্রকাশ করে এলো গায়ে সেদিন দুপুরে না খেয়ে নির্জন পুকুর ঘাটে একাকী বসেছিল সুবল। এ তার ছোটবেলার অভ্যাস। কতবার স্কুল থেকে অঙ্কের মাস্টার মশাই বাড়ি বয়ে রিপোর্ট করে গিয়েছে, এ ছেলের পড়াশোনা হবে না, মাথা ভর্তি গোবর, এত বড় দামড়া ছেলে এখনো অবধি লসাগু গসাগু কষতে জানে না। বিমল দশম শ্রেণীতে উঠে গিয়েছিল, আর সুবল তখনও অষ্টম শ্রেণীতে পাচা খসে চলেছে। তিরিক্ষি মেজাজে জ্বলে উঠতেন সুবলের বর্দা। গালিগালাজ, তারপর বেতের লাঠির ঘা পড়তো সুবলের পিঠে। বৌদি হাউ মাউ করে ছুটে এসে হেসেল ফেলে সুবলকে বাঁচাতো। সেই সব দিনগুলোতে ঠিক এমনই করে পুকুর পাড়ে এসে স্নান খাওয়া না করে বসে থাকতো সুবল। বৌদিমণি তার পেছন থেকে পা টিপে এসে বসতো পাশে, আর আলতো করে মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতেই সুবলের চোখের জল অভিমানের টপ টপ করে গড়িয়ে পড়তো চিবুক বেয়ে। মণিমালা
সুবলকে বুকে টেনে নিয়ে বলতো, চ খাবি চ। এই পৃথিবীতে হঠাৎ হারিয়ে যাওয়া অবলম্বন আবার ফিরে পেয়েও নিজের অভিমানের আভিজাত্য বজায় রাখতে আরো অপ্রত্য স্নেহের লোভে সুবল বলতো, না যাও, যাব না। মণিমালা সুবলকে আরো জাপটিয়ে ধরতো বুকে। এমনটা বলতে নেই, দাদা তোর ভালো চান তাই না বকেন, তুই না খেলে আমিও যে মুখে কিছু তুলতে পারবো না, আমি মরলে তুই বুঝবি কতটা ভালোবাসি তোকে। বৌদিমণির মুখ চেপে ধরত সুবল, তাকে আর একটি কথাও বলতে দিত না। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলতো, কি করব, কত চেষ্টা করি তবুও অঙ্কগুলি মাথায় ঢোকে না। আমার স্মৃতিশক্তি খারাপ বলো? সেবার মেলা থেকে গাজনের গান একবারটি শুনে এসে তোমায় কেমন পুরোটা শুনিয়েছিলাম। মণিমালা মাস্টারদের গাল পারতেন, পোড়ার মুখো মাস্টারগুলোও হয়েছে সেই রকম। পুরুষ মানুষ রোদে পুড়ে ঘরে ফিরতে না ফিরতেই ওনারা নালিশ করতে হাজির হবেন। বাৎসল্য মাখানো অপ্রত্য স্নেহে সুবলের চোখের জল মুছে গালে হাত বুলাতে বুলাতে মণিমালা বলতো, থাক, তোর আর স্কুলে গিয়ে কাজ নেই। এভাবেই একদিন সুবলের পড়াশোনার ইতি হয়েছিল।